TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আমাদের দৈনন্দিন বা প্রতিদিনের জীবনের যে বাস্তবতা, সেই বাস্তবতার নানান দিক রয়ে গেছে, নানান প্রয়োজন রয়ে গেছে, সেই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আমেরিকায় বসে কিভাবে পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এই অনুষ্ঠানে। বিশেষ করে আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল আইডি কার্ড আমরা কিভাবে পেতে পারি, ডুয়েল সিটিজেনশিপ আমরা কিভাবে নিতে পারি, অথবা আমরা বাংলাদেশি বা ইউএস পাসপোর্ট এখান থেকে কিভাবে পেতে পারি, এবং নো ভিসা রিকোয়ার্ড। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের যারা আমেরিকার পাসপোর্ট আমাদের রয়েছে এবং এক্ষেত্রে আমরা বাংলাদেশে যদি যেতে চাই সেক্ষেত্রে এই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো যদি এই সকল বিষয়ের উপর অর্থাৎ আজকের আলোচনার বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব বেলায়েত হোসেন বিলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বিলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে আমাদের এই যে দৈনন্দিন বাস্তব জীবনের সাথে গভীরভাবে বা ওতপ্রোতভাবে জড়িত অনেকগুলো বিষয়ের কথা আমি বলেছি, সেই বিষয়গুলো আমরা কিভাবে পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন, বিস্তারিত নিয়মগুলো বলবেন। তার আগে এই বিষয়টির গুরুত্ব একটু তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যা আমেরিকায় বসবাসরত হাজার হাজার বাংলাদেশি পরিবার এবং বাংলাদেশি আমেরিকান নাগরিকের প্রতিদিনের বাস্তব জীবনের সাথে গভীরভাবে জড়িত। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কিভাবে আমেরিকায় বসেই পাওয়া সম্ভব, আমেরিকার নাগরিক হওয়ার পরেও কিভাবে বাংলাদেশের সাথে নাগরিকত্বের সম্পর্ক অটুট রাখা যায়, দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ পাওয়ার নিয়ম কি, বাংলাদেশ ও আমেরিকা এই দুই দেশের পাসপোর্ট কিভাবে সংগ্রহ ব্যবহার করতে হয়, আর একজন আমেরিকার পাসপোর্টধারী বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর সুবিধা কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি পাওয়া যায়, বাংলাদেশের এয়ারপোর্টে কেন নো ভিসা রিকোয়ার্ড এত জরুরি। আর এসব প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকায় আমরা অনেকেই বছরের পর বছর হয়রানির শিকার হই। আবার কখনো একটি ভুল কাগজ, কখনো একটি ছোট্ট ভুল তথ্য, আবার কখনো নিয়ম না জানার কারণে মূল্যবান সময় ও অর্থ দুটোই নষ্ট করি। সুপ্রিয় দর্শক, আর এসব বিষয়ে আপনাকে সেবা দিতে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ প্যারালিগাল এবং ইমিগ্রেশন সার্ভিসেস বিশেষজ্ঞ, যিনি ধাপে ধাপে সহজ ভাষায় তুলে ধরবেন এসব বিষয় সম্পর্কিত আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, আইনগত বিষয়, সাধারণ ভুল এবং বাস্তবসম্মত সমাধানগুলো। তাই আপনি যদি আমেরিকায় বসবাসরত একজন বাংলাদেশি হন অথবা বাংলাদেশি আমেরিকান নাগরিক হিসেবে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ন্যাশনাল আইডি কার্ড থেকে ডুয়েল সিটিজেনশিপ, আমেরিকায় বসেই বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ নাগরিক সেবা আপনি পেতে পারেন। জনাব বেলায়েত হোসেন বিলাল, আজকের গুরুত্বটা একটু তুলে ধরেছে আপনার কাছে এই সমস্ত বিষয় ক্রোনোলজিক্যালি আমি একটু আলোচনা করতে চাই। প্রথমে আমরা আমেরিকায় এই প্রবাসী জীবনে আমাদের জাতীয় পরিচয়পত্রটা বা এনআইডি, বাংলাদেশের এনআইডি যে গুরুত্ব রয়ে গেছে এখন প্রতিনিয়তই এটা লাগছে। বাংলাদেশ থেকে এখান থেকে বাংলাদেশে যদি যান, একটু জমি কেনেন বা যেখানেই যান না কেন, এনআইডিটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে থাকার কারণে আমরা অনেকেই করিনি বা গুরুত্বটা বুঝিনি। সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে যারা আমরা আমেরিকায় বসবাস করি, একজন বাংলাদেশি নাগরিক কি বাংলাদেশে না গিয়ে অর্থাৎ এখানে থেকেই নতুন জাতীয় পরিচয়ের জন্য আবেদন করতে পারেন কিনা, বা করলে কিভাবে করা যেতে পারে, কিভাবে পেতে পারি? জনাব বেলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ রানা ভাই আরো একবার।
আমরা যারা প্রবাসে থাকি, আমি বলবো অ্যাবাউট এখনো 70% লোক এনআইডি কার্ড করে নাই। এনআইডি কার্ড এখন আমেরিকাতে হচ্ছে ইজিতে, আমরা অনেকে হয়তো শুনিও না বা জানিও না। সামহাউ মানে এটা আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাটি বললেন। যখন কাস্টমার আসে, হ্যাঁ। সামহাউ দোকানে ঢোকার পরে সাইন দেখার পরে বলে, ও এনআইডি কার্ড বানানো যায় আমেরিকা থেকে। আচ্ছা। তো আমি যদি জিজ্ঞাসা করি আপনি কি জানতেন না, বলে না, কেউ তো আমাকে বলে না, আমি তো জানি না। অনেকেই জানে না। আউট অফ স্টেটে সেটা তো আরো বেশি। আমরা যারা নিউ ইয়র্কে থাকি হয়তো হের অ্যান্ড দেয়ার পত্রপত্রিকার মাধ্যমে একটু বেশি জানি। আউট অফ স্টেটগুলিতে আমাদের বাংলাদেশি পত্রপত্রিকার চালাচালি একটু কম, সেজন্য একটু কম জানাজানি হয়। বাস্তব কথা হচ্ছে, সেটা আপনি আমেরিকার যে কোনো স্টেটেই থাকেন, 50 স্টেটের কোনো না কোনো স্টেট থেকে আপনি এনআইডি কার্ড করতে পারবেন। এনআইডি কার্ডটা আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশনের জন্য কি দরকার। যদি আমরা চিন্তা করি যে আমাদের ছেলেমেয়ের জন্ম এই জায়গায়, সে কিভাবে এনআইডি কার্ড করবে, হয়তো আমি করতে পারবো, আমরা বাংলাদেশ থেকে আসছি, ঠিক আছে, যদি ইউএস সিটিজেন আমরা করতে পারবো। আমাদের ছেলেমেয়ের জন্ম এই দেশে না, ওরাও কি করতে পারবে? ইয়েস, বিকজ আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের কারো না কারো সম্পত্তি আছে বাংলাদেশে, সেটা কম বেশি যার যা থাকুক আছে, ব্যাংকে টাকা হইলেও আছে। আমরা যখন চলে যাব পৃথিবী ছেড়ে, আমরা তো আমাদের ছেলে মেয়েকে নমিনি করে দিয়ে যাব। সেটা জায়গায় দেন, আপনার ব্যাংক ব্যালেন্সই দেন, ওর ব্যাংক ব্যালেন্স থাকলে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই নমিনি দেওয়া হয়। বাট আপনি যাকে দিয়েছেন তার এনআইডি কার্ড নাই, সে পারবে না। সে যদি প্রসঙ্গটা আমি নিয়ে আসতে যে আপনাকে, ওটাই বলতে চাচ্ছি আপনাকে। সো লেটস এক্সাম্পল, আপনি অ্যাকাউন্ট করছেন, আপনি আপনার ওয়াইফ বা কাউকে আপনি দিছেন, ওনার কিন্তু এনআইডি কার্ড এখনো তৈরি করা হয় নাই। আপনি নমিনি দিয়ে আসেন, বাট ওনার কিন্তু এনআইডি কার্ড করেন নাই। হয়তো উনি এই জায়গায় জন্ম, ওনার ইউএস পাসপোর্ট আছে, করবেন বা করেন নাই, অথবা আপনি জানেন না। অথবা এমন হতে পারে, অথবা এরকম ইউএস পাসপোর্ট দেওয়া হয়তো হবে, বাট বাংলাদেশ ইউএস পাসপোর্টটা ওনারা মানবে না। আমি যেটা বলতেছিলাম যে এমনও হতে পারে যে বাংলাদেশে যখন ছিল তখন তার বয়স অত হয়নি, এনআইডি না, কার্ড সেটা কথা আমরা ইদানিং অনেকেই দেশে যাওয়ার পর আমরা অ্যাকাউন্ট করি। আগেটা তো ডেফিনেটলি ছিল। কেউ সঞ্চয়পত্র করেন, কেউ 7 বছর 10 বছর জন্য ফিক্সড ডিপোজিট করেন, অনেকেই করে। অনেকে দেশে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন। আগে থেকে হয়তো কারো ব্যবসা ছিল, সেটা উনি স্টিল চালান, ওনার ব্যাংক ব্যালেন্সও থাকে। সেক্ষেত্রে ওনাদের প্রয়োজন যে জিনিসটা হয় যে, খোদা না করুন আমরা তো একদিন চলেই যাও পৃথিবী থেকে, তখন এটার অংশটা কে নেবে? আপনি তো কাউকে না কাউকে দিবেন, সেটা আপনার ছেলে মেয়েকে দেন, আপনার ওয়াইফকে দেন, বা কাউকে আপনি দিবেন। ওরা যদি এই দেশে থাকে, ওদের যদি এনআইডি কার্ড আপনি না বানান, ওরা কিন্তু দেশ থেকে নিতে পারবেন না ইউএস পাসপোর্ট দিয়ে। ওদের বাংলাদেশ এনআইডি কার্ড থাকতে হবে। তো এর জন্য বাংলাদেশ শুধু ব্যাংক না, জমি কিনে না, এ টু সি যা আপনি করতে চান প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন এনআইডি কার্ড ভেরিফাই করবে, তারপর আপনাকে কাজ করতে দিবে। সুতরাং গুরুত্বটা এনআইডি অনেক বেশি। যারা জানেন না, সেজন্য হয়তো করা হয় নাই, আরো কেউ কেউ জানেন, করব করে হয়তো করা হয় নাই, বা চলমান প্রক্রিয়া করা যাবে। এমন কিছু না যে হয়তো এক সময় তো আমরা এনআইডি কার্ডের জন্য তো 1-2 বছর বাংলাদেশে ঘুরতাম, একাধিকবার ট্রাভেল করতে হইতো, এই কাগজ দেন হবে না, ওই কাগজ দেন ঠিক নাই, এরকম ভাবে অনেক একটু হ্যাসেল ছিল। এখন অনেকটা ইজি 1 2 3। তাহলে সেক্ষেত্রে আপনি যে 1 2 3 কথা বললেন, যদি কেউ যেটা বললেন যে প্রায় 70% লোকই জানে না এনআইডি কার্ড করতে হয় বা করা যায় এখানে বসে, তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট বাধ্যতামূলক? যদি কেউ ধরুন আমি করতে চাই, তাহলে আমাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে? যেটা আপনার প্রথম বাধ্যতামূলক হচ্ছে, আপনার বাংলাদেশের 17 ডিজিট বার্থ সার্টিফিকেট থাকতে হবে, ডিজিটাল বার্থ সার্টিফিকেট, যেটা অনলাইনে ভেরিফাই করা যাবে। আগে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে হ্যান্ড রাইটিং যেটা লিখে দিয়েছে আপনাকে, ওটা চলবে না। 17 ডিজিট থাকতে হবে অনলাইন। আচ্ছা, ওরা যখন কিন্তু আগে তো কখনো 13 ডিজিট বা 15 ডিজিট এরকম বোধহয় ছিল। যদি কারো এরকম হয়ে থাকে 13 ডিজিট 12 ডিজিটের যদি আগেটা হয়ে থাকে, আপনি পুরানটা দিয়ে আপনার লোকাল যে কাউন্সিলম্যান, আপনার মেম্বার ওর চেয়ারম্যান আপনার এলাকার, ওই জায়গায় আপনি গিয়ে বলবেন যে আমার এটাকে আপডেট করে ডিজিটাল পাসওয়ার্ড করে দেন, ওরা এটাকে চেঞ্জ করে আপনাকে আপডেট করে দেবে। ওয়ান্স ইটস আপডেট দেন, অটোমেটিকলি রাইট হতে সিস্টেমে চলে আসবে, আপনি নিজেও আপনারটা ভেরিফাই করতে পারবেন। লেটস সি কোনো কারণে আপনার বার্থ সার্টিফিকেটটা নাই, এক্সাম্পল, আপনি অনলাইন থেকে প্রিন্ট করতে পারবেন।
আচ্ছা, আপনার সব ডিটেলস এই জায়গায় গভর্নমেন্ট এখন অল সেভ করা ওপেন আছে। করে দিয়েছে। 17 ডিজিট দিয়ে আপনারটা আপনি নিজেও প্রিন্ট করতে পারেন এনি টাইম আপনার বার্থ সার্টিফিকেট। আগে যেটা ছিল যে আমাকে নিতান্তই না হলে তো আমি শেষ, না এখন এরকম না, অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, আপনি অনলাইন থেকে আপনারটা প্রিন্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে আমরা যেটা বলছিলাম সেকেন্ড জেনারেশনের কথা, আমাদের ছেলে মেয়ে বা নতুন প্রজন্ম যারা এই দেশে জন্ম, তাদের জন্য যেটা করতে পারেন, তাদের যদি এনআইডি কার্ড করতে হয় ওরাও করতে পারবে। ওদের করতে হবে যেটা বাংলাদেশ কনসুলেটে গিয়ে ওদের বাংলাদেশি বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশি বার্থ সার্টিফিকেট হওয়ার পরে এবার ওদের জন্য আপনি এনআইডি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ওরাও এনআইডি কার্ড পাবে। তাদের বাংলাদেশি একটা বার্থ সার্টিফিকেট লাগবে অনলি। তাহলে আমাদের এই এনআইডির জন্য তাহলে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট হলেই চলবে আপনার বাচ্চার ক্ষেত্রে, যে এদেশের জন্ম। আর যদি আপনার ক্ষেত্রে হয় 17 ডিজিট যেটা বললাম আপনাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ওটা লাগবে। বাংলাদেশের আপনার এক্সপায়ার হোক পাসপোর্ট, যত পুরাতন পাসপোর্ট হোক, সেকেন্ডারি একটা ডকুমেন্ট আপনার থাকবে যেটা আপনি প্রমাণ করে ইয়েস আপনি বাংলাদেশের নাগরিক। ইয়েস বার্থ সার্টিফিকেট থাকবে, সাথে আপনার পুরাতন এক্সপায়ার হোক, 1 বছর আগে এক্সপায়ার, অথবা অনেকের আছে অনেক আগে আসছে, সামহাও আর কোনোদিনই রিনিউ করা হয়নি, সেটাতেও চলবে। ওটা যেন সেকেন্ডারি একটা ওনার থাকে, দ্যাটস অল। ওইটাও নাই আপনার, এবার আপনার আব্বা আম্মার যদি এনআইডি কার্ড থাকে সেটাতে আপনি প্রুফ নিয়ে আসতে পারেন। আপনার আব্বা আম্মার এনআইডি কার্ড নাই, ওনাদের বাংলাদেশি পাসপোর্ট থাকলে সেটাও আপনি প্রুফ দিতে পারবেন। সেকেন্ডারি অপশন আপনার আছে এডিশনাল দেওয়ার জন্য, ইটস ইজি। এত কমপ্লেক্স, মানুষকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমি জানলাম, ডকুমেন্টগুলো জানলাম, তো যাদের কখনই এনআইডি করা হয়নি তাদের জন্য যে আবেদনের প্রক্রিয়াটা কি, সে কিভাবে চাইবে যে আমার এখন এনআইডি দরকার? আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে বাংলাদেশ কনসুলেট উইথ দ্য বারকোড। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি যাবেন, ওই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ওরা আপনার পিকচার নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেবে, তারপরে সেটা বাংলাদেশ থেকে তৈরি হবে, কনসুলেটে চলে আসবে, আপনার ফোনে টেক্সট মেসেজ আসবে, আপনি কনসুলেট থেকে পিক করতে পারবেন। ইভেন অনেকের লেসে আপনার এনআইডি লস্ট, এখন আপনার দরকার, সেটাও আমরা প্রিন্ট করে দিতে পারবো যদি কারো দরকার পড়ে। অথবা সামহাও এনআইডি তৈরি হয়েছে বাংলাদেশে আছে, আপনার কাছে নাই, আপনার কাছে ট্যাক্স চলে আসে, আমরা প্রিন্ট করে দিতে পারবো। সেক্ষেত্রে আগের ফটোকপিটা দরকার পড়বে নাকি না কিছুই নাই? তাহলে সেক্ষেত্রে কিভাবে দিবেন সেবাটা? আপনি তো আমাকে কিছু একটা দিতে হবে আপনার এনআইডিটা বের করে দেওয়ার জন্য। যদি আপনার কাছে ফটোকপি থাকে, পিকচার তোলা থাকে, এনআইডি নাম্বার জানা থাকে, কোনো না কিছু যদি জানা থাকে, আমরা আপনাকে। আমাদের আমেরিকাতে যেমন ধরেন কিছুই নাই, বার্থ মানে ডেট আর সাল বা মানে জন্ম তারিখ দিলেই সবকিছু বেরিয়ে আসে, এক্ষেত্রে কি সেই সুবিধাটা পাওয়া যাবে নাকি? বার্থ সার্টিফিকেট যদি ওনার ডিজিটালটা থাকে ওটা দিয়ে লুক আফটার করা যাবে, একটা থেকে আরেকটাতে নেওয়া যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, মানে এছাড়া তার আপনি যে ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন, বায়োমেট্রিকের কথা যেটা বললেন, তো এইটা কি এই দূতাবাস বা কনসুলেটে যেই করতে হবে এটা, নাকি আপনার মতো যারা এজেন্সি আছেন সেবা দিয়ে থাকেন তাদের মাধ্যমে পাওয়া যায়? আমরা শুধু ফর্মটা ফিল আপ করবো, বিকজ অফ গভর্নমেন্টের সার্ভারে আপনি যাচ্ছেন, প্রাইভেট সেক্টরে না। লেটস সি এনিথিং যদি আপনার কিছু হয়, ওরা যেন ফিঙ্গারপ্রিন্ট আপনাকে বের করতে পারে। সেটা বাংলাদেশ গভর্নমেন্টের ডাটাবেসে আপনি যাচ্ছেন, দিচ্ছেন নিউ ইয়র্কে, ডাটাবেস ঢাকা বাংলাদেশ গভর্নমেন্টের যা আছে সে জায়গায় আপনার জমা হচ্ছে। সো অল ডাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আপনার থাকবে। সো এটা কনসুলেটে আপনাকে দিতে হবে, বাইরে এটা অ্যাকসেপ্টেড না। আচ্ছা, তো তার মানে আপনি একটু আগে বললেন যে ফিঙ্গারপ্রিন্টটা ওখানে যেই দিতে হবে, হারিয়ে গেলে বা কোনো রকম ভুল তথ্য বা বানান ভুল এগুলো একে হরহামেশাই হয়ে থাকে, সেগুলোকে এই খুব সহজেই করা যেতে পারে, বা এক্ষেত্রে তো আপনারা সেবা দিতে পারেন কি? আপাতত যেটা হচ্ছে, বিকজ অফ নিউ কনসুলেটে ওদের নতুনগুলি দেওয়া শেষ হওয়ার পরে পুরাতন কাজ শুরু হবে। আচ্ছা, আপনার রিপ্লেসমেন্টের কাজ করা, সংশোধনের কাজ করা, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। নতুনগুলো ওরা এখন দিচ্ছে শুধুমাত্র, বাট ওটাও শুরু হবে। মানে কবে নাগাদ শুরু হবে তাকে আপনার জানা আছে? কারণ এরকম অনেকেরই ভুল আছে আমি জানি। অ্যাপ্রক্সিমেটলি এখনো রেডি না গভর্নমেন্ট, নতুন সার্ভিসগুলো আরেকটু দেওয়ার পরে সম্ভবত ওরা শুরু করবে। আচ্ছা, তো মোটামুটি ধরনের একটা আবেদন করার পরে কতদিনের মধ্যে আমরা এনআইডি কার্ডটা আমাদের হাতে আসতে পারে? এনআইডি কার্ড আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু বাংলাদেশে আপনার ভেরিফিকেশন হবে। আপনি ওই এলাকার যে অ্যাড্রেস আপনি দিচ্ছেন, থানা, গ্রাম, ভিলেজ, হোয়াটএভার, ওই এলাকার আপনি বাসিন্দা, ওটা কিন্তু গভর্নমেন্ট বের করবে। সেজন্য আপনার কাছে হয়তো একটা কল যাবে থানা থেকে, আপনার প্রেসিডেন্ট থেকে, অথবা ভোটার নির্বাচন কমিশন থেকে ভেরিফিকেশনের জন্য একটা ইনকোয়ারি হবে যে আপনি ওই এলাকার, দেন ডান।
ইনকোয়ারি কমপ্লিট হয়ে গেল, আপনার ডান। সাধারণত আপনার 4 থেকে 6 সপ্তাহের মতো লাগে, সামটাইম 1-2 সপ্তাহ আগে পরে হইতে পারে। তাই এক্ষেত্রে আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই যে অনেকে আমরা আবেদন করি কিন্তু নানান 2-4টা ভুল ভাল করে থাকি আমরা, তো এই ভুলের কারণে কি আমাদের এই এনআইডি পেতে দেরি হয় বা এটা এড়ানোর উপায় কি? আপনি যখন সাবমিট করবেন আপনার কাছে কাগজটা থাকবে ডিটেলস, ফাইনাল কনসুলেটে যখন আপনি পিকচার উঠাবেন আর ফিঙ্গারপ্রিন্ট দিবেন, যদি আপনার পেপারে কোনো ভুল থাকে তখন আপনি ফাইনালটা আপডেট করে তারপর আপনি সাবমিট করবেন। আচ্ছা, সেকেন্ড ভেরিফিকেশন। ওয়ান্স আপনি সাবমিট করে ফেলেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডান, পিকচার দেওয়ার ডান, সবকিছু ডান, তখন আপনার ভুল হিসাবেই আসবে। সো ফাইনাল করার আগে আপনি একবার জায়গায় 2বার রিচেক করে নেবেন, আপনার নেম স্পেলিং কারেক্ট আছে, আপনার অ্যাড্রেস কারেক্ট আছে, ওর আনুষঙ্গিক যা ইনফরমেশন আপনার প্রিন্ট আউট আপনার সাথে আছে, প্রিন্ট আউট দেখবেন যে কোথাও কোনো ভুল নাই। অনেক ধন্যবাদ। বিষয়টি আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এনআইডি বিষয় সম্পর্কে। আমরা এখন একটু ডুয়েল সিটিজেনশিপে যাব, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি আসসালাম। জাহিদ বলছি। জি যে আমি আমার গ্রিন কার্ড এখনো হাতে পাইনি, জি আমি ট্রাভেল ডকুমেন্ট পেয়েছি। জি তো আমি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে উমরা করতে যেতে চাচ্ছি, জি এটা কি যাওয়া সম্ভব যাবে কিনা? কিনা? এবং আর কি কি কাগজপত্র আনতে হবে ভিসা করার জন্য আচ্ছা, একটু জানাবেন প্লিজ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলায়েত হোসেন বেলাল। ট্রাভেল গ্রিন কার্ড পায়নি, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ওমরা করতে যেতে চায়, সেক্ষেত্রে নিয়মটা কি বা যেতে পারবেন কিনা, কোনো অসুবিধা হবে কিনা ইত্যাদি। ট্রাভেল ডকুমেন্ট কিন্তু আপনার ইউএস গভর্নমেন্ট আপনাকে ইস্যু করছে অ্যাজ এ গ্রিন কার্ডের মতোই, হয়তো গ্রিন কার্ড না বাট একটা বুক আপনার, এটাতে যে আপনি ফিরে আসবেন ওটা গ্যারান্টি হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। আচ্ছা, কাইন্ড অফ প্যারাল, আপনি যাবেন কখন ফিরে আসবেন, ইটস প্যারাল। গভর্নমেন্ট আপনাকে যাওয়ার অনুমতি দিচ্ছে, সেটা আপনি নিজে একা যান নাই বাই সেলফ, আপনি গভর্নমেন্টের অনুমতি নিয়ে যাচ্ছেন ফিরে আসার জন্য, গভর্নমেন্ট আপনাকে বলছে তুমি ফিরে আসতে পারবা। অতএব ইভেন জুনের 7 তারিখ থেকে আমাদের উমরা ভিসা শুরু করছি আমরা, এ পর্যন্ত 7-8 জনকে আমি পাঠাইছি, ইনশাল্লাহ সবাই ফিরে আসে, কারো কিছু হয় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে উমরা ভিসা করে এ পর্যন্ত সবাই ফিরে আসে, এবং আসার পর আবার দেখাও করে, লোকজন বলে যে না ভাই থ্যাংক ইউ, কোনো সমস্যা হয় নাই, কেউ কিছু আমাকে জিজ্ঞাসা, এক একজন এক এক অভিজ্ঞতা থাকে, হয়তো কেউ খুশির জন্য আসে, জাস্ট জানানোর জন্য, কেউ আসে আমাদের কাছে বলে হ্যাঁ ভাই আমি তো ট্রাভেল ডকুমেন্টে আপনি উমরা ভিসা করে দিলেন, আমি আসলাম, ইনশাল্লাহ আমার কোথাও কোনো সমস্যা নাই। এবং অনেকে চায় যে আপনি অন্যজনকে আসলে এনশিওর করেন যে বাজার অনেক চলে সোশ্যাল মিডিয়ার মতো কথা, যে গেলে তোমাকে দিবে না, যেতে পারবে না, আসতে পারবে না, হয়তো যাবো আসবে না, সো অনেক ভয় পাই, বাট ইনশাল্লাহ কিছু হয় না, আমি ঠিকঠাক মতো আসছি, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। সো যে যার পার্সোনাল ব্যাপার, বাট বাই ল আপনার ট্রাভেল করতে কোনো সমস্যা নাই। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল কি কি সাথে নিয়ে আসতে হবে, ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট আর 1 কপি ছবি, এই 3টা জিনিস। আর ফিঙ্গারপ্রিন্ট লাগে সেটা আমরাই করে নেব, ওনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে উমরা ভিসার জন্য, ওমরা ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের অফিসেই হয়। এটা আপনাদের অবশ্যই করা হয়। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এটা খুব কঠিন কোনো বিষয় নয়, সহজ একটি বিষয়। আপনি ভালো একটি কাজে যেতে চাচ্ছেন, বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আসলে যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো, পাসপোর্ট, তারপরে ছবি, আরেকটা কি বললেন, পাসপোর্ট, ছবি আর ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট, পিকচার, এই 3টা জিনিস নিয়ে আসলে আপনার ভিসাটা খুব ওমরা ভিসাটা দ্রুতই করে দেওয়া সম্ভবপর হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল বলছিলাম। জি, আমি নিজের বাড়িতে অ্যাফোর্ডেবল হাউসের জন্য আবেদন করার চেষ্টা করছিলাম, জি, কিন্তু সাবমিট করতে পারতাছি না। তো আপনাদের অফিসে আসলে কি আমরা এটা হেল্প করতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম গত 2 সপ্তাহ আগে, আমরা আলোচনা করেছিলাম। মানুষ অনেক উৎসাহী হয়ে গেছে এই অ্যাফোর্ডেবল হাউসের জন্য। তো এখন উনি আবেদন করতে চাচ্ছেন, সাবমিট করতে পারছেন না, এখন কি আপনার অফিসে আসলে আপনি তাকে সহায়তা করতে পারবেন কিনা, ইউজার কেন সাবমিট করা হচ্ছে না সেটাও যদি ওকে। সো ওনার যদি ইউজার নেম করা থাকে, ইউজার নেমে আমার লাগবে, আমরা করতে পারবো। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হয়তো উনি আপলোড করতে পারে নাই, কি কি চাচ্ছে
সো মেনি আছে, ইজি না যে আমরা 1 2 3 এক পিস খালি নেম অ্যাড্রেস ফিল আপ করলাম, তা না। হয়তো অনেকে ট্রাই করে, নিজে নিজে করতে পারলে তো ভালো, আপনারটা আপনি করে ফেলতে পারেন। যদি হেল্প লাগে তখন আমরা বাইরে কারো কাছে যাই হেল্পের জন্য। ইয়েস, উনি যদি চায় আমরা ওনাটা হেল্প করতে পারবো। উনি যে রেগুলার কাগজপত্র নিয়ে আসতে হবে যদি হেল্প চায়। লাস্ট ইয়ারে ট্যাক্স পে, লাস্ট 12 মান্থের ওনার W2 যদি উনি W2 তে করে থাকেন, W2 অথবা পে স্ট্যাম্পের কপি। অ্যান্ড দেন উনি যে জায়গায় ভাড়া থাকতেন গত 12 মাস উনি অন টাইমে পেমেন্ট করা ছিল, যদি ক্যাশ হয় মানি রিসিপ্ট দিবে বাড়িওয়ালা। সো আপনি যদি ক্যাশ পে করে থাকেন তাহলে ক্যাশ, আর চেক যদি দিয়ে থাকেন চেকের কপি লাস্ট 12 মান্থের। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আপনারা হেল্প করতে পারবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আসেন তাহলে আপনার এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা পাবেন। এ ব্যাপারে আজকের আলোচক আপনাকে সে নিশ্চয়তা দিয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন এসেছে আমাদের ফেসবুকে, নীলিমা বাড়ি, তিনি বলছেন যে যদিও এই প্রশ্নটির উত্তর আপনি দিয়েছেন, তারপরে যেহেতু প্রশ্নটি করেছেন যে আমার জন্ম সনদ হারিয়ে ফেলেছি, কিভাবে উঠানো যাবে? ওনার জন্ম সনদ প্রিন্ট করে দিতে পারবো, বাট নাম্বারটা যদি ওনার মনে থাকে, আচ্ছা 17 ডিজিট নাম্বারটা মনে থাকবে, প্রিন্ট করে দিতে পারবো। নীলিমা বাড়ি, যদি আপনি আমেরিকায় থাকেন বা নিউ ইয়র্কে থাকেন বা যে কোনো স্টেটেই থাকুন না কেন, বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আসেন আপনার বার্থ সার্টিফিকেট যেটা হারিয়ে গেছে, এখন এটা ওনার যেহেতু আপনার যদি সেই 17 ডিজিটের নাম্বার পারবে, যে কোনো স্টেট থেকেই পারবে, উনি আমাদেরকে কল করলে আমরা কল করলে হোয়াটসঅ্যাপে ইমেইলে এখানে আসতেই হবে এমন কোনো কথা নেই। আপনার যদি নাম্বারটা মনে থাকে সেটা, আর যত যদি ছবি থাকে, ফটোকপি যদি থাকে সেটিও পাঠিয়ে দিতে পারেন, তাহলে উনি আপনাদের এটা করে দিতে পারবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা এবার একটু ডুয়েল সিটিজেনশিপ নিয়ে আলোচনা করলাম। আমরা এনআইডি নিয়ে তো কথা বললাম, অনেকেই আমরা বাংলাদেশের থেকে এখানে আসি, আসার পরে সিটিজেন হই, কিন্তু যেটা বললেন আপনি বাংলাদেশে অনেক সম্পত্তি থাকে, ব্যাংকে অর্থ থাকে বা অনেক কিছুই থাকে, যেহেতু এটা বাপ দাদার একটা ভিটে আমাদের বলা যায়, অনেক কিছুই আমাদের 14 পুরুষের একটা জিনিস থাকে, তার সাথে নারীর টান থাকে। সে কারণে আমরা শুধুমাত্র যে আমেরিকা, কারণ আমরা জানি যে এই মুহূর্তে আমি আমেরিকার সিটিজেন হলাম তখন অন্য দেশের যে দেশেরই নাগরিক হয় না কেন সেটা নাগরিকত্ব চলে যায়। তো সেক্ষেত্রে আমার এই নাগরিকত্ব ঠিক রাখার জন্য আমেরিকার সহ বাংলাদেশের নাগরিকত্ব, ডুয়েল সিটিজেনশিপ, এই নাগরিকত্ব যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া আছে বা কিভাবে আমি করতে পারবো? অনেকটাই সিম্পল। যদি বলেন ডকুমেন্ট কি কি দরকার, বাংলাদেশি পাসপোর্টের 1 থেকে 7 নাম্বার পাতা পর্যন্ত ফটোকপি দরকার, আপনার 2 কপি ছবি দরকার। বাংলাদেশে আপনি যে জায়গায় পড়াশোনা করছেন ওর যে জায়গায় আপনি বড় হওয়া ওই জায়গার কিছু ডকুমেন্ট দিতে পারেন। আপনার নামে যদি কোনো ধরনের বিল ইউটিলিটি থাকে সেটা আপনি দিতে পারেন, নিতান্ত না থাকলে বাবা মা ভাই বোন তো আছেই, ওনাদের যদি থাকে সেটাও আপনার চলবে, জন্ম সনদের সাথে ম্যাচ হবে। লেটস সি আপনার নাম মোহাম্মদ আবুল হোসেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট বা এনআইডি কার্ড যদি থাকে ওই জায়গায় আপনার আব্বা আম্মার নাম আছে, আব্বা আম্মার যে নাম সেম নামে যদি কিছু থাকে প্রপার্টি, ওটা তো যথেষ্ট। ইভেন যদি আপনার এনি প্রপার্টি যদি বাংলাদেশে থাকে, যদি দলিলের কপি ফটোকপি যদি থাকে সেটাও যথেষ্ট। এনিথিং একটা ডকুমেন্ট দিতে হবে। সাবমিট করার পরে সেম থিং, বাংলাদেশ গভর্নমেন্টের আপনার যে লোকাল থানা থেকে ওরা ভেরিফিকেশনে যাবে, আপনি ওই এলাকার জন্মগ্রহণকারী, আপনি ওই জায়গার নাগরিক, দেন ওটা যখন আপলোড দিবে ভেরিফিকেশন ডান হয়ে গেল আপনার ডুয়াল সিটিজেনশিপ। তার মানে এনআইডি এবং ডুয়াল সিটিজেনশিপের ক্ষেত্রে প্রায় একই রকম রাইট দাঁড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে আবেদন করার নিশ্চয়ই একটা ধাপ আছে, সেই ধাপগুলো যদি একটু ব্যাখ্যা করেন তাহলে যারা করতে চাচ্ছে তাদের জন্য সুবিধা হবে। এনআইডির ক্ষেত্রে যেটা আপনার বাধ্যতামূলক হচ্ছে পিকচার উঠানো এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ডুয়াল সিটিজেনশিপে এটা বাধ্যতামূলক না, বিকজ আপনার হয়তো আছে বা দেওয়া আছে। জাস্ট খালি আপনার এনআইডি কার্ডের কপি দিবেন, বাংলাদেশি বার্থ সার্টিফিকেটের কপি দিবেন, বাংলাদেশি পাসপোর্টের 1 থেকে 7 পাতা দিবেন, 2 কপি ছবি দিবেন, বাংলাদেশের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এনআইডি কার্ডের জন্য, দ্যাটস অল। এবং আগে যেটা লাগতো এটা কাজ করার জন্য অনেক লম্বা সময় লাগতো, এখন সেটা হয়ে যাচ্ছে আপনার 1.5 মাসের মধ্যেই। খুব কম সময়ের মধ্যে, এটা দ্রুত সময়ের মধ্যে এখন হচ্ছে। কিন্তু একটা সময় তো অনেক সময় লাগতো, আমি নিজেই যখন করেছিলাম তাও 2 বছরের মতো লেগেছে। আপনারা তো 2 বছর, তাও বাংলাদেশে আপনার জমানা না, তার আগের জমানা। আচ্ছা, তার আগের জমানায় হয়তো আমি যদি বলি আমার ক্ষেত্রে আমারটা প্রায় 7-8 বছর লাগছে।
তো আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ডুয়েল সিটিজেনশিপ, আমরা অনেকে হয়তো ইচ্ছা করেও নেই, আবার অনেকে প্রয়োজনের জন্যও নেই। তো প্রয়োজনের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে এটা কি বাংলাদেশের সম্পত্তি, উত্তরাধিকার, ব্যাংক হিসাব যেটা বললেন, বা বিনিয়োগের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? বিনিয়োগ ডেফিনেটলি, আমরা অনেকে বাংলাদেশ থেকে কিন্তু হজেও যাই। আচ্ছা, বিকজ এই জায়গায় যদি একটা মানুষ হজে যায়, সর্বনিম্ন প্যাকেজ যদি হয় তাও 15,000 টাকা, ফাইনালি 15 হয় না, $15,000 ডলার হয় না, পর আরো একটু উপরে চলে যায়। বাংলাদেশ থেকে গেলে যদি আপনি রেগুলার ইকোনমিতে যান, এখনো কিন্তু 6 লাখ টাকায় যাওয়া যায়, আর যদি একটা বেটার প্যাকেজ যান 7 থেকে 10 লাখ টাকায় যাওয়া যায়। আচ্ছা, সো যদি ফ্যামিলি থেকে 2 জন বা 4 জন সদস্যের সংখ্যা যেতে চায়, 60 থেকে $70,000 এই জায়গায় চলে যায়। হাজব্যান্ড ওয়াইফ 2 জনও যদি যায়, $30,000 অ্যাটলিস্ট লাগবে এই জায়গা থেকে গেলে। আর বাংলাদেশ থেকে যদি চাই কেউ, 6 থেকে 7 লাখ টাকায় যেতে পারতেছে। সো 3 ভাগের 1 ভাগ বা তার চেয়েও কম পয়সা বাংলাদেশে যাওয়া যায়, ডিপেন্ড আপনি কি প্যাকেজ নিচ্ছেন। সো অনেকেই হয়তো চায় টাকাটা সেভ করতে, আমি তো 40 দিনের জন্য যাব, বয়স আমার হয়ে গেছে, আমার তো আর তো 5 স্টার বা হাই-ফাই হোটেল না হলে আমার চলবে, আমি আমার জমানো টাকা দিয়ে আমি হজ করতে যাব। তো সেই ক্ষেত্রে অনেকেই বাংলাদেশ থেকে যায়। সো যদি আপনার ডুয়াল সিটিজেন থাকে, এক হচ্ছে আপনার জন্য একটু বেটার সাইড, আর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি যদি ঢাকা থেকে যান, ইজি আপনার জন্য টাকা সেভ করার জন্য, সব দিক থেকেই সুবিধা আছে, ইকোনমি ওয়াইজ। তো এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা বাংলাদেশি আমেরিকান যারা আছি, যারা এখানকার নাগরিক, আবার বাংলাদেশেও ডুয়াল সিটিজেনশিপ আছে, এবং জন্মগতভাবেই আমরা বাংলাদেশের মানুষ একটু রাজনৈতিকভাবে সচেতন, ভোট দেওয়াটাকে আমরা উৎসব মনে করি। আমেরিকায় ভোট কখন হয় কখন যায় কেউ আমরা টেরও পাই না। ইভেন কি প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোট কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কোনো আমেজ পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের সাধারণ, ইভেন আমাদের আমেরিকাতেও বাংলাদেশে একটা সোসাইটি নির্বাচনে একটা হই হই রই রই অবস্থা পড়ে। তো সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশে ভোট দেওয়া বা সরকারি চাকরি বা নির্বাচন করার ক্ষেত্রে কি কোনো সীমাবদ্ধতা আছে বা সুবিধা আছে কিনা? যদি আপনি ইলেকশনে দাঁড়ান, তাহলে আপনার ডুয়াল সিটিজেনশিপ থাকতে হবে। আচ্ছা, ইলেকশন যদি দাঁড়ান, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড ইজ এনাফ। কেউ যদি বলে চাকরির ক্ষেত্রেও যদি হয়, আপনার বাংলাদেশ আইডি কার্ড থাকলে আপনার বাংলাদেশের চাকরি হচ্ছে। বাট যদি আপনি বিদেশ থাকেন জানে, তখনই তো আপনার একটা বাংলাদেশের পাসপোর্ট ওরা দেখতে চাবে। আচ্ছা, যদি জানে আপনি বিদেশ ট্রাভেল করেন, তখন কিন্তু একটা বাংলাদেশের পাসপোর্ট আপনার ওরা দেখতে চাবে। সেটা কি ভ্যালিড বা ইনভ্যালিড, যেটা হলেই চলবে? ভ্যালিড থাকতে হবে, ভ্যালিড থাকবে, valid মানে মেয়াদ থাকতে থাকতে হবে। হ্যাঁ, সেজন্যই আপনার ভোটার আইডি কার্ডের পাশাপাশি যারা আমরা এই দেশে থাকি, আমাদের একটা বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভালো, আচ্ছা, করে রাখা ভালো। তো তার মানে অনেক সুবিধাই আছে রাইট, সেক্ষেত্রে। দেশে আপনার অনেক কাজেই যখনই ওরা জানে যে আপনি বিদেশি, তখন বলে আপনি পাসপোর্টের কপিটাও দেন। আচ্ছা, নো ম্যাটার হোয়াট, ওরা বের করতে পারে। আপনার স্মেল হোক, আপনার বডি এডিটিউড হোক, আপনার ড্রেস আপ দেখে হোক, ওরা ঠিকই ধরতে পারে যে আপনি দেশি কি বিদেশি। সেটা যে কোনো দেশের থেকে লোক যাক, বাংলা যাওয়ার পরে বুঝতে পারে। আচ্ছা, কেন আপনার শব্দ চয়ন, আপনার মুভমেন্ট, আপনার কাপড় চোপড়, চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট থাকে, ওরা ধরতে পারে। সেক্ষেত্রে বলে যে আপনি কি যদি দেশের বাইরে থাকেন, তাহলে বাংলাদেশি পাসপোর্টের আপনি কপি দিবেন আইডি কার্ডের সাথে। এক্ষেত্রে মনে করুন যে আজকে আমাদের অনুষ্ঠান দেখার পরে অনেকেই উৎসাহী হয়ে গেল যে ঠিক আছে, এত যখন সুবিধা আছে, ক্ষতি তো আর কিছু নেই, ক্ষতি তো কিছু নেই। সুতরাং সুবিধা যেহেতু আছে তাহলে আমি একটু করব, হ্যাঁ। আবার ডুয়াল সিটিজেনশিপটা করা দরকার। কিন্তু অনেকেই করতে যে অনেক রকম ভুল করে থাকে। কোন ধরনের ভুলগুলো এড়ানো উচিত বা কোন ধরনের ভুলগুলো আমরা সাধারণত করি, যে ক্ষেত্রে আমাদের এই পাসপোর্টটা বা ডুয়াল সিটিজেনশিপটা পেতে সমস্যা হতে পারে? যদি একটু ব্যাখ্যা করেন তাহলে যারা আবেদন করবে যাতে নির্ভুলভাবে করতে পারে। পেজগুলো অনেক লম্বা, কাজ অনেকগুলি আছে। তো কেউ যদি নিজে নিজে করতে চায়, ডেফিনেটলি করতে পারবেন। আপনাদের যেটা বললাম, বাংলাদেশি বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা আপনি আপলোড করতে হবে। বাংলাদেশি পাসপোর্টের 1 থেকে 7 পাতা পর্যন্ত আপলোড করতে হবে। এমনি যদি আপনার নামে কোনো অ্যাসেট দেশে থাকে, সেটা দলিলের কপি আপনি, ফটোকপি আপনি আপলোড করবেন। নিতান্ত যদি না থাকে, আপনি কিভাবে যার সূত্রতে আপনার আব্বা আম্মা হোক বা আপনার ক্লোজ যে আছে, যদি আপনার ছেলে মেয়ে, ওয়াইফ, হোয়াট এভার, যেভাবে আপনার নিজস্ব ব্লাডের মধ্যে আপনার সম্পত্তি আছে, তার কপি আপনাকে দিতে হবে। সো যদি এগুলোর মধ্যে আপনি প্রুফ কিছু যদি না দিতে পারেন, তখনই আপনার সমস্যা হতে এই প্রুফগুলি আপনাকে দিতে হবে। অনেক ধন্যবাদ। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু নিজেরাই আমেরিকায় সবই করা যায়, তো একজনের সেবা যদি পাওয়া যায় তাহলে তো আরো সুবিধা হয়। তা আপনারা এই ধরনের সেবাটা দিয়ে থাকেন তো?
হ্যাঁ, আমাদের কাছে এইসব আছে। আমরা অনেক বছর যাবত এই ডুয়াল সিটিজেন এনআইডি কার্ড শুরু হওয়ার পর থেকে করি। ডুয়াল সিটিজেন দ্বারা অনেক আগে থেকেই করি আচ্ছা, এবং 40 দিন 45 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। জাস্ট একটা গুড নিউজ, রাইট, তাড়াতাড়ি হচ্ছে। সেটা আমি জানি, কারণ আমাদের এই টিভিএন 24 এর আমাদের একজন সম্মানিত গেস্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার ইটে আপনার কাছে দেওয়া হয়েছিল 40 দিন না, তার আগেই উনি পেয়ে গিয়েছিলেন। সুতরাং এখন সেটা বাস্তবতেই যেটা আমরা দেখছি সেটা একদম যেটা আপনি বলছেন সেটাই ঠিক আছে। তো আমরা একটু যেহেতু বলছিলাম যে আমাদের এই ডুয়েল সিটিজেনশিপের ক্ষেত্রেও আপনি বললেন যে বাংলাদেশি পাসপোর্টটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যদি আপনার কাছে আসি, যারা আমরা আমেরিকায় বসবাস করি, একজন বাংলাদেশি কিভাবে এই বাংলাদেশের পাসপোর্ট নতুন একটা পাসপোর্ট করতে পারি, বা যে পাসপোর্টটা আমার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা কিভাবে নবায়ন করতে পারি? ওকে, নবায়নের জন্য আপনার এনআইডি কার্ড থাকতে হবে, মানে এনআইডি কার্ডের ফটোকপি হলো যথেষ্ট। 17 ডিজিটের বার্থ সার্টিফিকেট থাকতে হবে। এই দুইটা জিনিস বাধ্যতামূলক। সেটা নতুন করেন অথবা পুরাতন করেন। ওকে, যখনই আপনি বলেন যে আপনার কাছে পাসপোর্ট নাই, তাহলে কিন্তু পুলিশ রিপোর্ট লাগবে। আপনার যত পুরাতন পাসপোর্ট থাকুক চলবে, পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে। এক্সপায়ারের 7 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে সমস্যা নাই, পাসপোর্ট ফিজিক্যাল থাকতে হবে আপনার। সেটা কনসুলেটে আপনার পাসপোর্টটা দেখাইতে হবে। যদি ফটোকপি থাকে, যদি মূল পাসপোর্টটা হারিয়ে গেছে, তাহলে আপনাকে লস দেখাইতে হবে। আচ্ছা, লস যদি হয় দেন অনেক লম্বা কাজ। কনসুলেট আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিবে, সেই ফর্মটা আপনি খুলতে পারবেন না, আপনি প্রিসেন্টে নিয়ে যাবেন, আপনার যে লোকাল প্রিসেন্ট, সেই লোকাল প্রিসেন্ট ওই ফর্মটা ফিল আপ করবে, দেন ওই ফর্মটা ওরা আবার সিল করে দিবে, আপনি আবার বাংলাদেশ কনসুলেটে জমা দিবেন। আমেরিকার ক্ষেত্রে আমি টিভির মাধ্যমে বাংলাদেশ কনসুলেটকে রিকোয়েস্ট করব এই হ্যাসেলটা যেন একটু কমানো যায় কোনোভাবে। আচ্ছা, কেন? আপনি এনআইডি কার্ড দিয়ে করতেছেন, আপনার আগের পাসপোর্টে যা ছিল ফটোকপি আপনার কাছে আছে, অ্যাজ ইট ইজ সব কিছু আপনি জমা দিতেছেন, সামহাউ লস্ট। এই দেশের প্রিসেন্টে গিয়ে আপনার খোঁজা, অনেক সময় যেটা হয় আমার বাস্তব অভিজ্ঞতায়, তো পুলিশ বলে যে তুমি কোথায় হারাইছো সেটা আমি জানি না। এই যে লস্ট, আমি তো দেখি নাই, তুমি বলছো আমি তোমারটা মানতেছি, তো এটার জন্য কেন লাগবে? তুমি তো পেমেন্ট দিয়েই পাসপোর্টটা করবা। তোমার বাংলাদেশি পাসপোর্ট কোথায় হারাইছে ওটা আমি দেখি নাই, ওটার জন্য আমাদের ইউএস এর তো তুমি যাচ্ছ আজকে ইউএস এর আজকে বানান লস্ট, কালকে আরেকটা বানান, সেটা আপনাকে হার্ড টাইম দিবে না। সব বাংলাদেশ কনসুলেট, আমি বলি নিউ ইয়র্কের কথা, ইউএস এর কথা, এই জিনিসটা হয়তো একটু বিবেচনা করা উচিত। দেশের মানুষের সবাই আমরা কাজ করি 7 দিনে 7 দিন, অনেকে কাজ করে 6 দিন তো অবশ্যই করি। কারণ একটা মানুষের তো ইনফরমেশন এনআইডি তে থাকছে, জন্ম তারিখে থাকছে, পাসপোর্টে একই জিনিস তো। পাসপোর্টের ফটোকপি দিচ্ছেন আপনি, লস্ট আপনার পাসপোর্ট সামা হইতেই পারে লস্ট। এই একটার জন্য যে কষ্ট হয় এবং অনেক সময় লাগে। প্রিসেন্টে আপনি একদিন দিয়ে আসবেন, এমন না যে ওরা আজকেই দিয়ে দিবে। ওকে, আপনি ফ্রম বাংলাদেশ কনসুলেট থেকে নিয়ে আসলেন, একদিন চলে গেল, এবার আপনি প্রিসেন্টে একদিন যাবেন, হয়তো যে কাজ করবে সে আজকে আসে অথবা নাই, সে ব্যস্ত আছে, তোমার এটা পরে করবো, রেখে যাও, জমা দিয়ে আসছেন, হয়তো 2 দিন 3 দিন পরে দিবে, ওটা আবার আপনি পিক করলেন, আবার এটা কনসুলেটে দিবেন, কি হবে এটা দিয়ে? পুলিশ রিপোর্ট দিয়ে আপনি কি করবেন? অনেক সত্যি কথা, যে জিনিসটা এটাতে আদৌ কি আছে, বাংলাদেশ কনসুলেটে কি দিবেন স্যার? ভাই আমার ফটোকপি দিই তো আমি আর একটা করছি। ওকে, যদি আপনার ইচ্ছা হয় ও আমার ঘরে একটা আছে, এটা রাখি আমি আরেকটা করতেছি, সমস্যাটা কোথায়? আমি তো টাকা দিয়ে আপনার করতেছি, ইউএস তো দিচ্ছে, বাংলাদেশও দিচ্ছে, সমস্যাটা কোথায়? আমি তো এমন না ওই পাসপোর্ট আপনি ডিঅ্যাক্টিভেট করেই ফেলবেন। আমি সেকেন্ড পাসপোর্ট নিয়ে এমন কিছু করতে পারবো না যেটাতে আমি কিছু করতে পারবো। এন্ড নাও ডিজিটালাইজ এভরিথিং, ইট ওয়াজ আপনার চোখের আই কন্ট্যাক্ট অলসো নেওয়া আছে। সো এই জিনিসটা বাংলাদেশ কনসুলেটের কাছে আমি বিনীত রিকোয়েস্ট করব, একটু প্রবাসীদের হ্যাসেল কমানোর জন্য যেটা এটা করে, এটা করা উচিত। একটা মানুষের 7 থেকে 10 দিন চলে যায় এই দৌড়াদৌড়ি ফুটবল খেলার পিছনে, পুলিশ রিপোর্টের পিছনে, এবং 1 to 3 না। এই দেশে পুলিশের একটু নেগলেক্ট দেখে যে তোমার বাংলাদেশের পাসপোর্ট কোথায় হারাইছে, এটার জন্য আমাদের পিছনে কেন ঘুরতে? কারণ এখানে তো এটা দরকার পড়ে না, লাগে না। না, ওরা অনেক সময় বলে যে ভাই ওই জায়গায় মার্ডার হয়েছে, মার্ডারের পিছনে দৌড়াতে সময় যাচ্ছে, তোমার কি এটা কি সিম্পল জিনিস তুমি নিয়ে আসছো আমার কাছে? আমরা মার্ডারের পিছনে দৌড়ায় সময় দিতে পারতেছি না, ওরা নেগলেক্ট করতে চায় এই জিনিসটাকে। সিরিয়াস কিছু না। এটা কনসুলেট প্লিজ এটাকে একটু সুদৃষ্টিতে দেওয়া উচিত, অ্যাটলিস্ট ইউএস এর ক্ষেত্রে। এই জায়গায় কেউ কিছু করতেছে না, আপনার যদি পাসপোর্ট রেখে কেউ বানাবে না, ঘরে আপনি একটা পাসপোর্ট রেখে তাকে টাকা দিতে হচ্ছে, ফ্রিতে কেউ কাজ করতে যাচ্ছে না।
আপনার নিশ্চয়ই নিতান্ত আপনার লসের জন্য আপনি বানাচ্ছেন, আপনার থাকার পর আপনি বানাবেন না। প্রবাসীদের কল্যাণের প্রবাসীদের সেবার জন্যই কিন্তু কনসুলেট এই জায়গায়, সেবাটা যেন আরেকটু ভাড়ায় কনসুলেট, সেদিকে যেন ওরা সদয় দৃষ্টি। নিশ্চয়ই প্রবাসীদের কল্যাণের জন্য আপনি যে আবেদনটি রাখলেন আমাদের নিউ ইয়র্ক কনসুলেটের কাছে বা কনসুল জেনারেলের কাছে, বিশেষ করে অনুরোধ করবো যে যেহেতু এখন যেহেতু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, স্বরাষ্ট্রমন্ত্রী এখন আমাদের নিউ ইয়র্কেই আছেন, নিশ্চয়ই তাদের সাথে দেখা হবে। প্রবাসীদের কল্যাণের কথা ভেবে নিউ ইয়র্ক কনসুলেট অফিস যদি এই এটা করলে মানে এখানে যে কোনো উদ্যোগ নিলে পুরো বাংলাদেশের সব প্রবাসীদের উপকার হবে, এই অনুরোধটি আমরা রাখলাম নিউ ইয়র্ক কনসুলেটের কাছে। তো আরেকটি প্রশ্ন আছে হারুন রশিদ, তিনি বলছেন আমার এনআইডি কার্ড নাম্বার আছে এবং আমার এনআইডি কার্ড রেডি ফর পিক আপ ঢাকাতে, আমি ইউএসএ তে কিভাবে মানে বোধহয় আছে, কিভাবে এনআইডি কার্ডটা নিয়ে আসতে পারি, কি পরামর্শ? ওকে, ওনার যদি ইমার্জেন্সি লাগে আমি ওনার এনআইডি কার্ড প্রিন্ট করে দিতে পারবো। আচ্ছা, ওকে, নাম্বার 1 ইমার্জেন্সির জন্য আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আর যদি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে ওনারা অ্যাপ্লাই করে থাকেন, কনসুলেটে আসবে, ওনার কাছে ট্যাক্স আসবে, উনি পরে পিক করতে পারবেন। ইমার্জেন্সি যদি এখন আপনার লাগে আমি আপনারটা প্রিন্ট করে দিতে পারবো। অনেক ধন্যবাদ হারুন রশিদ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। তো আমাদের হাতে সময় নেই, তা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমরা পাসপোর্ট নিয়েও কথা বললাম, এনআইডি নিয়ে কথা বললাম, ডুয়েল সিটিজেন নিয়ে কথা বললাম, একটু আমরা আলাপ করতে চাই নো ভিসা রিকোয়ার্ড নিয়ে। কেন এটা একটা, আমরা যারা আমেরিকার নাগরিক হয়েছে, আমেরিকার পাসপোর্ট পেয়েছে, আমরা বাংলাদেশে যেতে চাই, তো সেক্ষেত্রে এটি পাওয়ার কি উপায় আছে বা কেন এটা জরুরি, বিশেষ করে ঢাকা এয়ারপোর্টের জন্য? বাধ্যতামূলক না, বাট অবশ্যই দরকার। ওকে, নো ভিসাটা হচ্ছে ভিসা, যেটা নো ভিসা ওইটাই হচ্ছে ভিসা। মানে আপনার ভিসা লাগবে না, ওরা একবারে এই পাসপোর্ট আপনার 10 বছরের ভ্যালিড, যদি বাচ্চা 5 বছরের হয়, লেস দেন 18 হয়, ওটাতে আপনার 5 বছরের দিবে নো ভিসাটা, ততদিন পাসপোর্ট যতদিন ভ্যালিড, নো ভিসাটা ততদিন ভ্যালিড। যেটা নো ভিসা ওইটাই ভিসা। আচ্ছা, আমরা কোনো দেশে যদি যাই আমাদের ভিসা লাগে। সো ইউএস পাসপোর্ট, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসি, ভাই বোন আমরা বাংলাদেশি, অথবা আমাদের ছেলে মেয়ে জায়গায় জন্ম, বাট আমাদের সূত্রে, সেজন্য ওরাও পাচ্ছে নো ভিসা। যে কোনো দেশে গেলে কিন্তু ভিসা লাগে। সো আমাদেরকে একবারে ওরা নো ভিসা দিয়ে দিছে যে ভাই আপনার আর দরকার নেই, এই পাসপোর্ট যত দিন দরকার। বাট কারো যদি এমন হয় যে সামহাউ সামওয়ে আপনার নো ভিসা করা হয় নাই, বাংলাদেশ থেকে কোন একটা দুঃসংবাদ আপনার আসছে, আপনাকে ইমার্জেন্সি যেতে হবে, ঢাকাতে 2টা ডেস্ক ওপেন আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড, ওই জায়গায় আপনি অন অ্যারাইভেল নিতে পারবেন, বাট 30 days, 30 দিনের বেশি থাকতে পারবেন বেশি না। সো অনেক এয়ারলাইন্স কিন্তু এয়ারপোর্ট থেকে সেটা অ্যালাউ করে না। টিকিট যদি আপনার মোর দেন 30 days হয়, তখন যেটা বলে যে তুমি তো অন অ্যারাইভেল পাবা 30 days। সো কার যদি ইমার্জেন্সি লাগে, ইয়েস, আপনি 30 দিনের জন্য ঢাকা এয়ারপোর্টেও পাবেন, যদি নিতান্ত আপনার না করা থাকে। সো এর জন্য আপনার স্টাফ করার দরকার নাই যে আমার ইমার্জেন্সি যেতে হবে, আজকে হচ্ছে শুক্রবার রাত, শনিবার কনসুলেট বন্ধ, রবিবার বন্ধ, সোমবারে ভিসা লাগাও, মঙ্গলবারে যাব না, আপনাকে সে অপেক্ষা করতে হবে না। বাট আমাদের অনেকের হয়তো এটা করে ফেলা উচিত, যখনই আমরা পাসপোর্টটা পাই, যেন রাইড হয়তো আমরা নো ভিসাটা করে রাখি, এনি ইমার্জেন্সি লাগতে পারে জীবনে, করে থাকা ভালো। যদি মোর দেন 30 days থাকেন, আপনি ফার্স্ট একবার পে করলেন অনলি 1 টাইম, আবার ইন ফিউচার নো ভিসা করবেন আরেকবার পে করবেন। বাংলাদেশে যদি আপনি 30 days ওভার করেন, তখন সেকেন্ড টাইম আরো আপনাকে চার্জ করবে ওভার স্টের জন্য। মানে একটু হ্যাসেল থাকে, বেটার নো ভিসা করে নেওয়া ইজি। সুতরাং একবারে করে নেওয়াটাই ভালো। আমাদের ছোট্ট করে যদি বলেন তাহলে কি কি ডকুমেন্ট লাগবে? নো ভিসার জন্য যদি আপনার সেকেন্ড টাইম হয়, পুরাতন পাসপোর্টের যে জায়গায় নো ভিসার সিল আছে ওই পেজটা, আর হচ্ছে প্রথম পাতা যে জায়গায় আমাদের ছবি বৃত্তান্ত থাকে ওটা। আর যদি ফার্স্ট টাইম কেউ করতে চান, বাংলাদেশি পাসপোর্টের কপি, এনআইডির কপি, বার্থ সার্টিফিকেটের কপি, দ্যাটস অল। এটুকুই। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বিলাল। আমাদের হাতে সময় নেই, সময় ধরতে বাধার সময়ের সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আজকে আপনি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের সাথে গভীরভাবে জড়িত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ বিএনএর সকল দর্শককে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই ন্যাশনাল আইডি কার্ড থেকে ডুয়েল সিটিজেনশিপ, আমেরিকায় বসেই বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ নাগরিক সেবা আমরা পেতে পারি সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।